লেখিকা গৌরী কিশোরীর বাড়ির বড় বৌমা। গ্রামের এক মধ্যবিত্ত পরিবার, মল্লিক বাড়ি। ইট সিমেন্ট দিয়ে তৈরি দোতলা বাড়ি। এই বাড়ির কর্তা শ্যামল মল্লিক প্রায় 60-এর কোঠায়। চেহারায় এক ধরনের শান্ত সৌম্যতা। সারা জীবন কৃষিকাজ করে সংসার চালিয়েছেন। স্ত্রী সুপ্রিয়া দেবী গৃহস্থালির সমস্ত কাজের অভিভাবক। এই দম্পতির 2 ছেলে, অরিন্দম ও সৌরভ। অরিন্দম বড় ছেলে, শহরে একটি বেসরকারি অফিসে চাকরি করে। সুপুরুষ, পড়াশোনায় ভালো, চুপচাপ স্বভাবের। তার বিয়ে হয়েছে বছর 5 হলো চিত্রার সঙ্গে। চিত্রা শান্ত মেয়ে, গায়ের রং শ্যামলা হলেও মুখে অদ্ভুত মায়া। কথা কম বলে, কিন্তু যা বলে তাতে মনের গভীরতা স্পষ্ট হয়। সৌরভ ছোট ছেলে, সদ্য কলেজ শেষ করেছে। সে বাবার মতোই মাটির টান অনুভব করে। শহরে চাকরির কথা শোনালে বলে, না গো বাবা, আমাদের জমি আছে, গরু আছে, ফসল আছে, এগুলো ছেড়ে কি আর চলে যাব? নিজের গ্রাম, নিজের মাটি, একে কি ছাড়া যায়? শ্যামল মল্লিক গর্বে হেসে ওঠেন। চিত্রা বিয়ে হয়ে এ বাড়িতে এসে প্রথম প্রথম একটু গুটিয়ে থাকতো। শাশুড়ি সুপ্রিয়া দেবী তাকে নানা কাজে হাত লাগাতে বলতেন। মূলো কেটে রাখা, লঙ্কা বেটে দেওয়া, শীতের বিকেলে নারকোল কোড়া। চিত্রা প্রথম প্রথম ভয় পেত, ভুল করলে যদি বকুনি খেতে হয়। কিন্তু সুপ্রিয়া দেবী হেসে বলতেন, আহা, ভুল করলে আবার কি হয়, আমি তো আছি বাড়ি, শিখিয়ে নেব তোমায়। এইভাবে কেটে গেল 1 বছর। ধীরে ধীরে চিত্রা সবকিছুতে দক্ষ হয়ে উঠল। শাশুড়ির গা ব্যথা হলে সে নিজে তেল গরম করে মালিশ করে দিত। শ্বশুরের জন্য ভোরে উঠে গরম জল এনে দিত। দেওর সৌরভের জামা জুতো ঠিক করে দিত। সবাই ধীরে ধীরে বুঝতে পারল চিত্রা এই পরিবারের মেরুদণ্ড হয়ে উঠছে। কিন্তু গ্রাম তো, এক একজনের এক এক কথা। পাশের বাড়ির বিমলা কাকিমা বলল, দেখো দেখো, মল্লিক বাড়ির বড় বৌমা সব দখলে নিয়েছে। রান্না, পুজো, তোলা খরচ সবই তার হাতে। শাশুড়ির তো কদরই থাকলো না। এই কথা কানে গেলে সুপ্রিয়া দেবী হেসে বলতেন, যা বলুক, আমার চিত্রা না থাকলে তো আমি 1 হাঁটু জলেও ডুবে যেতাম। ও যে আমার মেয়ে, বড় বৌমা নয়, বড় মেয়ে। চিত্রা সব শুনতো, কিন্তু কিছু বলতো না, শুধু মনের মধ্যে আরো বেশি যত্ন নিত সবাইকে। অরিন্দম শহর থেকে ছুটিতে এলে প্রথম প্রথম খুব খুশি হতো, কিন্তু ধীরে ধীরে তার মনেও একটু ক্লেশ জমতে লাগলো। একদিন বলেই ফেললো, চিত্রা, তুমি শুধু বাড়ি, শাশুড়ি, শ্বশুর, ভাই, ওদের নিয়ে ব্যস্ত। তুমি কি আমার জন্য একটু সময় রাখতে পারো না? চিত্রা একটু থমকে গিয়ে মৃদু হেসে বলল, তোমার জন্যই তো সব করছি, এরা সবাই তোমার লোক। আমি যদি ওদের খেয়াল না রাখি তাহলে কেমন হয়? তবু ঠিক আছে, আগামীকাল তোমার প্রিয় মিষ্টি দই বানাবো, শুধুমাত্র তোমার জন্যই। অরিন্দম ম্লান হেসে বলল, শুধু মিষ্টি দই নয়, মাঝে মাঝে শুধু আমার জন্য সাজো না একটু। চিত্রা সেদিন রাতে শাড়ি পাল্টে 1 টুকরো জড়োয়া দুল পরে স্বামীর কাছে গিয়ে বসেছিল, কিন্তু তার চোখের চাহনি তবুও সংসারের দায়িত্ব ছাড়া কিছু ভাবতে পারছিল না। আসলে চিত্রা আগে এমনটা ছিল না। সংসারকে ভালোবাসতো ঠিকই, কিন্তু সব সময় অরিন্দমকে আগলে আগলে রাখতো। বিয়ে হয়েছে কম বছর তো হয়নি, দেখতে দেখতে 5 বছর কেটে গেল। যখন 1 বছর বিয়ে হয়েছিল, তারপর থেকে তারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই চিত্রার গর্ভে সন্তান আসছিল না। তখনও চিত্রা কোনো চিন্তা করেনি, কিন্তু যখন দেখতে দেখতে 2.5 বছর হয়ে গেল, কিন্তু চিত্রার গর্ভে তখনও কোনো সন্তান আসলো না, তখন সে তার শাশুড়ি মাকে বলতো যে, মা, 2.5 বছর তো হয়ে গেল, আমি এখনো সন্তান ধারণ করতে পারলাম না, আমি কি অপারগ মা? সেই সময় তার শাশুড়ি মা সুপ্রিয়া দেবী তাকে বলেছিলেন, মা, নিজেকে অমন বলতে নেই, যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করতে হবে। তুমি একবার ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখো ডাক্তার কি বলে। অরিন্দমকে সাথে করে নিয়ে যেও, আর একদম চিন্তা করো না বড় বৌমা। অরিন্দমকে বললে সে চিত্রাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল,
শুধুমাত্র চিত্রার নয়, অরিন্দমেরও। কিন্তু কারোর কোনো সমস্যাই দেখা যায়নি। ডাক্তার বলেছিলেন অপেক্ষা করতে, কারণ অনেক সময় কোনো রোগ না থাকলেও মেয়েদের একটু সমস্যার সৃষ্টি হয়, তাই চিন্তা না করে একটু অপেক্ষা করুন। কিন্তু প্রায় 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত চিত্রা সন্তান ধারণ করতে পারেনি। চিত্রা খুব কষ্ট পেত। তারপরে আরো 2 বছর সে অনেক চেষ্টা করেছিল, কত ভগবানের কাছে মাথা ঠুকেছে। কিন্তু ভগবান যদি না চান তাহলে কি কোনো কিছু হয়? তাই চিত্রা মনে মনে নিজেকে দোষারোপ করে যে তার জন্য তার স্বামী বাবা হতে পারছে না। কিন্তু অরিন্দম সব সময় তাকে ভরসা দেয় যে সমস্যা থাকতেই পারে, তুমি এই নিয়ে ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। এইভাবেই দেখতে দেখতে আরো 6টা মাস কেটে গেল। কিন্তু চিত্রা নিজেকে শোধরাতে পারছে না। সে অরিন্দমের সাথে ঠিকমতো কথা বলে না, তার প্রতি দায়িত্বটুকু সেরে সে সংসারের প্রতি মনোযোগ দেয়। আর আস্তে আস্তে সেটা দেখে অরিন্দম একটু বিরক্তি প্রকাশ করতে লাগে। আসলে অরিন্দম তো শহরে চাকরি করে, তাই ঠিকমতো বাড়িতে আসতে পারে না। কিন্তু যখন সে বাড়িতে আসতো তখন তো তার স্ত্রীকে সে কাছে পেতে চাইতো। চিত্রা অরিন্দমকে সময় দিত ঠিকই, কিন্তু চিত্রার চোখে অরিন্দম দেখতে পেত কেমন যেন একটা বাঁধো বাঁধো ভাব। অরিন্দম সেটা মেনে নিতে পারতো না। আর এইভাবে অরিন্দম আর চিত্রার দাম্পত্য জীবন আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকেছে। একদিন সৌরভের জন্য সম্বন্ধ এলো মেঘলার। পাশের গ্রামের মেয়ে, খুব সুন্দর, গলায় গানের সুর ভাজতে পারে। একটা সুতির ছাপা শাড়ি পরে মাঠ পেরিয়ে নদীর ঘাটে জল আনতে যায়। মল্লিক পরিবার মেয়েটিকে পছন্দ করলো। মেঘলা যখন বিয়ে হয়ে এ বাড়িতে এলো, প্রথমে সে ভয়ে ভয়ে চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকতো। ভেবেছিল বড় বৌমা বুঝি করা, সব কাজ তার মতোই করতে হবে। কিন্তু চিত্রা তার হাত ধরে রান্নাঘরে নিয়ে গিয়ে বলল, দেখো, ভয় পেও না। শাশুড়ি মায়ের সকালটা কফি খেয়ে শুরু হয়, শ্বশুর মশাই দুধ খান। দুপুরে কাকে কখন খেতে বসাবে সেটা আমি বলবো। তোমার প্রথম দিকে যতটুকু হয় করো, বাকিটা আমি সামলে নিব। চিত্রার কথা শুনে মেঘলার চোখে জল চলে এলো। মেঘলা ধীরে ধীরে সংসার বুঝতে শিখলো। প্রথম দিকে ভয় পেত, কোনো ভুল করলে শাশুড়ি কি বলবেন, বড় বৌমা রাগ করবেন না তো। কিন্তু চিত্রা সব সময় তার পাশে থাকতো। যখন মেঘলা রান্নাঘরে ভেজা শাড়ি সামলাতে সামলাতে ডাল নামিয়ে নিতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো, চিত্রা তাড়াতাড়ি দুধের ছিটে লাগিয়ে দিতে দিতে বলল, দেখো মেঘলা, তুমি আমার ছোট বোনের মতো, তোমার যদি কষ্ট হয় আমার মনেও লাগে। এই তো সংসার, একে একে শিখে যাবে। মেঘলার মনে ভরসা জন্মালো। শাশুড়ি সুপ্রিয়া দেবী ওকে খুব স্নেহ করতেন। একদিন বিকেলে বাগানে বসে বললেন, মেয়েরা যখন নতুন ঘরে আসে প্রথমে কষ্ট হয়, কিন্তু সংসার তাতেই জমে ওঠে। তোমরা 2 বৌমা থাকো মিলেমিশে, এই তো চাওয়া। মেঘলা হাত জড়ো করে বলল, মা, আমি চেষ্টা করব। চিত্রাদির মতো হওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি মন দিয়ে শিখব। সুপ্রিয়া দেবী হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এইদিকে অরিন্দমের শহরের অফিস থেকে নতুন প্রজেক্টের জন্য তারা এলো। ব্যস্ততা শুরু হয়ে গেল। অরিন্দমের সে এখন বাড়িতে আসতে পারবে না, শহরে তার একটা বছর পুরোপুরি থাকতে হবে। চিত্রা এই কথা শুনে কিছু বলল না, শুধু মন খারাপের হাসি হেসে স্বামীকে তুলে দিল গরম লুচি, আলুর তরকারি। রাতে শোবার ঘরে অরিন্দম বলল, চিত্রা, আমার খুব ইচ্ছে হয় তোমায় শহরে নিয়ে যাই, কিন্তু তোমার এই সংসার ছেড়ে তুমি কি যেতে পারবে? চিত্রা চুপ করে রইল। তারপর বলল, আমি চাইলে যেতে পারি, কিন্তু তোমার বাবা মা, সৌরভ, মেঘলা, এরা তো আমায় ছাড়া অচল। তুমি যাও, মনোযোগ দাও তোমার কাজে, আমি এখান থেকে তোমার জন্য প্রার্থনা করব। অরিন্দম চিত্রার হাত ধরে বলল, তুমি যে কত বড় হৃদয়ের আমি বুঝতে পারি, কিন্তু চিত্রা, আমারও যে মন আছে, আমারও যে তোমাকে পেতে ইচ্ছে করে সব সময় আমার কাছে কাছে। তুমি সব সময় সংসার নিয়ে ভাবো, মা বাবা ভাই মেঘলা সবার কাছে তুমি ভালো মানুষ হয়ে আছো। আমার কাছে অবশ্যই তুমি এই পৃথিবীর সেরা একজন মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে দূরত্ব বাড়ছে তুমি কি বুঝতে পারছো চিত্রা? চিত্রা সেদিন রাতে চোখের জল মুছল অরিন্দমের পাঞ্জাবির কাঁধে আর বলল, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো,
আমাকে ছাড়া তুমি ভাবতেও পারো না। আমিও যে তোমায় খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমি যে সংসারটাকেও খুব ভালোবাসি অরিন্দম। তুমি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। শুধু এখন একটু কষ্ট করো, তারপরে আমরা শেষ বয়সে একসাথে খুব ভালোভাবে কাটাবো। অরিন্দম চলে গেলে চিত্রা যেন আরো বেশি করে বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। মেঘলা একদিন ঘর ঝাড় দিতে দিতে চুপ করে গিয়ে দাঁড়ালো। চিত্রা বলল, কি হলো, কাজ ফেলে থেমে গেলে কেন? মেঘলা মাথা নিচু করে বলল, তুমি সব নিজেই করে ফেলো, আমি কিছু করতেই পারি না। চিত্রা তার কাঁধে হাত রেখে বলল, বোকা মেয়ে, সবই তুমি শিখছো। সংসার একদিনে চলে না, ধীরে ধীরে তুমি সব শিখে যাবে, তখন হয়তো আমি তোমার ওপর ভর করব। সেই রাতে মেঘলা নিজের ঘরে শুয়ে স্বামীর দিকে ফিরে বলল, দাদা, বড়দি না থাকলে আমি একদিনও এ বাড়ি সামলাতে পারতাম না। সৌরভ হেসে বলল, তাই তো বলি, বড় বৌদি আমাদের ঘরের লক্ষ্মী। শীত পড়তে না পড়তেই শ্যামল মল্লিকের সর্দি কাশি শুরু হলো। তারপর একদিন ভোরে শুয়ে শুয়ে বললেন, মা, আজ তোর হাতের দুধ গুড়টা খেতে খুব ইচ্ছে করছে। চিত্রা তাড়াতাড়ি রান্নাঘর থেকে দুধ গরম করে গুড় মিশিয়ে শ্বশুরের হাতে দিয়ে বলল, বাবা, গরম গরম খেয়ে নিন, ব্যথা কমবে। কিন্তু 2-3 দিন পরেই শ্যামল মল্লিকের কাশি খুব বেড়ে গেল। গ্রামের ডাক্তারের ওষুধেও বিশেষ লাভ হলো না। সুপ্রিয়া দেবী কেঁদে বললেন, চিত্রা, মেঘলা, তোমরা বাবার মাথায় একটু তেল দিয়ে দাও, আমার ভরসা তো তোমরাই। চিত্রা রাতের পর রাত জেগে শ্বশুরের সেবা করলো। মেঘলা তার সাথে বসে বসে পাখা করত। একদিন দুপুরে চিত্রা উঠোনে বসে ধান শুকোচ্ছে। পাশের বাড়ির বিমলা কাকিমা এসে বলল, বড় বৌমা, তুমি তো সবই করছো এই বাড়ির, শুনি তোমার বর তো শহরে, তোমার কি একটু কষ্ট হয় না? চিত্রা মৃদু হেসে বলল, কষ্ট তো হয়ই কাকিমা, কিন্তু এই সংসারও তো আমার, এরা না থাকলে আমি কোথায় যাই? শহরে গিয়ে আমি কি পারতাম আমার শাশুড়ি মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে, আমার শ্বশুরের জন্য দুধ গরম করতে? এই তো আমার সুখ। বিমলা কাকিমা চলে গেলেন। মনে মনে ভাবলেন, এই মেয়ের মতো সংসার ভালোবাসা কি আর দেখা যায় আজকাল? একদিন রাতে শ্যামল মল্লিকের শ্বাসকষ্ট খুব বেড়ে গেল। চিত্রা, মেঘলা, সৌরভ মিলে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এসে বললেন, চিন্তা করবেন না, বয়সের জন্য সমস্যা, তবে রাতটা একটু দেখে শুনে থাকবেন। চিত্রা সারা রাত শ্বশুরের মাথার কাছে বসে রইল। ফজর হওয়ার সময় শ্যামল মল্লিক চুপচাপ চিত্রার হাত চেপে ধরে বললেন, মা, তুই আমার মেয়ের থেকেও বড়, তোর ওপর আমার সংসার ছেড়ে যাচ্ছি। চিত্রার চোখ ভিজে এলো, বলল, বাবা, এসব বলবেন না, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শ্যামল মল্লিক চলে গেলেন না ফেরার দেশে। সকাল হতেই গোটা বাড়ি কান্নায় ভেঙে পড়ল। চিত্রা শক্ত হয়ে শাশুড়ির কাঁধে হাত রেখে বলল, মা, তুমি ভেঙে পড়ো না, আমরা তো আছি। শ্মশান থেকে ফিরে চিত্রা শাশুড়ি, দেওর, মেঘলা সবাইকে শক্ত হাতে ধরে রাখলো, যেন সে নিজের শোক ভুলে এই সংসারকে আগলে রাখবে। সেদিন রাতে মেঘলা চিত্রার কোলের কাছে মাথা রেখে বলল, দিদি, তুমি যদি না থাকতে আমি কি করে এত বড় ঘর সংসার সামলাতাম? চিত্রা তার মাথায় হাত রেখে বলল, আমরা সবাই একসাথে আছি বলেই তো সংসার টিকে আছে, এটাই আমাদের শক্তি রে। 2 বছর কেটে গেল। এ সময় অনেক কিছু বদলে গেল। শ্যামল মল্লিক চলে যাওয়ার পর বাড়ির বড় হালধারী হয়ে উঠল সৌরভ। চাষের কাজ সে মন দিয়ে করছে। চিত্রার, মেঘলা তার পাশে শক্ত পাথর। এই সময় অরিন্দম হঠাৎই শহর থেকে ফিরে এলো। ওর চুলের পাশে এখন কয়েকটা পাক ধরেছে, কাঁধে ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে আগের উষ্ণতা যেন নেই। চিত্রা স্বামীর জন্য গরম জল রাখলো, খাবার বেড়ে দিল, কিন্তু খেতে খেতে অরিন্দম গম্ভীর মুখে বলল, তুমি জানো শহরে কত কষ্ট করেছি, দিনের পর দিন কেবল টার্গেট আর অফিসের চাপ, এখানে এসে দেখি সব যেন একই রকম, আমি আর পারছি না। চিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সংসার থেকে ক্লান্ত? অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তোমাদের থেকে না, কিন্তু আমার নিজের একটু স্বাধীনতা চাই। শহরে এক নতুন প্রজেক্টের অফার এসেছে, হয়তো আবার যেতে হবে। চিত্রা চুপ করে রইল, কেবল মনে মনে বলল, এ সংসারটাই তো আমার পৃথিবী, তোমাকে ছাড়া কিছু নয়, তবু তুমি যদি সুখী হও আমি ছেড়ে দেব। এদিকে সংসারে নতুন খুশির সঞ্চার হলো। মেঘলা গর্ভবতী।
পুরো বাড়ি যেন আবার উৎসবের রঙে ভরে উঠল। শাশুড়ি সুপ্রিয়া দেবী বললেন, দেখো চিত্রা, আমাদের ঘরে আবার নতুন অতিথি আসছে, এবার তোর ওপর ভার একটু কমলো। চিত্রা হেসে বলল, মা, ভার কম হবে কেন? নতুন অতিথিকে নিয়েই তো আমার কাজ আরো বাড়বে। মেঘলাকে এখন বেশি করে খেয়াল রাখতে হবে। মেঘলা চুপচাপ চিত্রার হাতে হাত রাখলো, যেন বলে উঠতে চাইছে, তুমি আছো বলেই তো আমার ভরসা। মেঘলার গর্ভাবস্থায় চিত্রা তাকে নিয়ে ডাক্তারখানা থেকে মিষ্টির দোকান সব সামলে নিল। সৌরভের চোখে জল এসে যেত, বলতো, বৌদি, তুমি না থাকলে এ সংসার চলতো না। কিন্তু অরিন্দম ধীরে ধীরে বাড়ির পরিবেশ থেকে আলাদা হয়ে গেল। সে রাত জেগে ফোনে কথা বলতো, কি সব হিসাব করত। একদিন চিত্রা জিজ্ঞেস করলো, অরিন্দম, আবার কি শহরে যাচ্ছ? অরিন্দম একটু বিরক্ত মুখে বলল, হ্যাঁ, এখানে থেকে আমি কি আর নিজের মতো কিছু করতে পারি? সব সময় কেবল দায়িত্ব আর তোমার এই ঘরের মানুষগুলো। চিত্রার বুকের ভেতর কেমন ব্যথা করলো, তবু সে মাথা নিচু করে বলল, তুমি সুখী থাকো, এটাই চাই, সংসার আমি দেখব। অবশেষে সেই বড় দিন এলো। মেঘলার কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা। সবাই খুশিতে ডগমগ। শাশুড়ি বললেন, আমাদের ঘরে শ্যামার আগমন হয়েছে বুঝি? চিত্রা সেই শিশুটিকে কোলে নিয়ে চুমু খেলো। তার নিজের সন্তান না হলেও মনে হলো যেন নিজেরই রক্ত। মেঘলা তখন চোখ ভিজিয়ে বলল, দিদি, তুমি না থাকলে আমি তো মরেই যেতাম। আমার মেয়েকে প্রথম তোমারই কোলে দিতে চাই। চিত্রার চোখ দিয়ে টুপটাপ জল পড়ল, বলল, তুমি যেমন আমার বোন, তেমনি এ মেয়েটি আমারও মেয়ে। কিন্তু এমন সুখ বেশি দিন থাকলো না। মেঘলার সন্তান জন্মের ঠিক 1 মাস পর অরিন্দম চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সে আবার শহরে ফিরে যাবে, এইবার আরো বড় কোম্পানিতে চাকরি। চিত্রা চুপচাপ তার ব্যাগ গুছিয়ে দিল, শুধু বলল, দেখো অরিন্দম, আমাদের সংসার কিন্তু ভেঙে দিও না। তোমার বাবা মা, ভাই, ভাইয়ের বউ, আমরা সবাই তোমার জন্যই আছি। অরিন্দম কোনো কথা না বলেই চলে গেল। চিত্রা তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন চোখের জলেও ধরে রাখতে চাইছে প্রিয় মানুষটিকে। এরপর চিত্রা আরো শক্ত হয়ে উঠল। শ্বশুর নেই, স্বামী শহরে, শাশুড়ি বার্ধক্য নিয়ে ভুগছেন, মেঘলা কন্যা সন্তান নিয়েই ব্যস্ত। সৌরভ একদিন বলল, বৌদি, এত দায়িত্ব তুমি একা নেবে কেন? তুমি একটু বিশ্রাম নাও, এবার আমি সামলাবো। চিত্রা ম্লান হেসে বলল, তুমি সামলাচ্ছই তো, তবু সংসারের এই নাড়ি ভুড়ি আমি ছাড়তে পারি না। মা যেমন সন্তানের মুখের দিকে চেয়ে থাকে, তেমনি আমি এই সংসারের দিকে তাকিয়ে থাকি। সেদিন রাতে সে মেঘলার শিশুকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মনের মধ্যে বলল, হে ঠাকুর, আমাকে শক্তি দিও, যেন এই ঘরটাকে আগলে রাখতে পারি। চিত্রা হয়তো জানে না, তার এই নিঃশর্ত ভালোবাসা, ত্যাগ আর সেবা আসলে পুরো মল্লিক পরিবারের শিকড়। মেঘলা নিজের ঘর থেকে তাকিয়ে দেখল, চিত্রার কোলে তার মেয়েটি ঘুমিয়ে পড়েছে। সে মনে মনে বলল, আমার সন্তানেরও যে এমন এক মা আছেন, সে সৌভাগ্য কজনের হয়। পৌষের হিমেল বাতাসে গোটা গ্রাম কেঁপে থাকে। সেই শীতে একদিন ডাকপিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল, অরিন্দমের চিঠি। চিত্রা বারান্দায় ধাপের ওপর বসে চিঠি খুলল। পড়তে পড়তে তার হাত কেঁপে উঠল। চিঠিতে অরিন্দম লিখেছে, চিত্রা, আমি শহরে নতুন এক জীবনের খোঁজ পেয়েছি। এখানে একজনের সঙ্গে পরিচয় হয়েছে, যার সঙ্গে আমার মন মিলে যায়। আমি জানি এটা শোনার পর তোমার কষ্ট হবে, কিন্তু আমি আর সেই পুরনো জীবনে ফিরতে চাই না। আমার অনুরোধ, তুমি এই সংসার আগের মতোই আগলে রেখো। মা, ভাই, মেঘলা, ওদের সবকিছু তোমার উপরই ভরসা। আমি হয়তো কখনো আর ফিরবো না। ইতি, অরিন্দম। চিত্রার কাঁপা কাঁপা হাতে চিঠি পড়ে চোখে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে চিৎকার করলো না, বুক চাপড়ালো না, কেবল চিঠিটা ভাঁজ করে রাখলো নিজের গলার হার রাখার কাঠের বাক্সে। চিত্রা মনে মনে বলতে থাকলো, এটাই তো হওয়ার ছিল। আমি তো ওকে একটা সন্তান সুখ দিতে পারলাম না, তাহলেও কেন আমার সাথে থাকবে? আমি তো ওর যোগ্য স্ত্রীও নই। যা করেছে ভালোই করেছে, ও সুখে থাকুক, এটাই আমি চাই। এদিকে কলকাতায় অরিন্দম নিজের ঘরে বসে চোখের জল ফেলছে। অরিন্দম চাইনি এই চিঠিটা চিত্রাকে লিখুক, কিন্তু সে আর পারছে না। সে তো চেষ্টা করেছিল তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে। তার স্ত্রী তাকে বরঞ্চ শাস্তি দিচ্ছে, সব সময় এড়িয়ে থাকে, বাড়ি গেলেও তেমন কাছে আসে না।
তাহলে ও কেন তাকে কষ্ট দেবে না? অরিন্দমের কোনো মেয়ের প্রতি আসক্তি হয়নি, সে তার স্ত্রীকে সত্যি ভালোবাসে, কিন্তু সে এখন কঠোর হতে চায়। অনেক করেছে চিত্রার জন্য, চিত্রাকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টাও করেছে, কিন্তু সেই তো আসতে চায় না। সেখানে অরিন্দমের আর কিছু করার নেই। অরিন্দম এখানে থাকতে চায়, সে আর বাড়িতে যেতে চায় না। কিন্তু একটু মিথ্যে কথা চিত্রাকে বলতেই হলো, সেও বুঝুক জীবনের সঙ্গী যদি কষ্ট দেয় তাহলে কতটা কষ্ট হয়। কয়েকদিনের মধ্যেই সুপ্রিয়া দেবীর হাঁটা চলা কমে গেল, মাথায় দপদপ করে ব্যথা। চিত্রা তার মাথায় তেল মালিশ করতে করতে বলল, মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সুপ্রিয়া দেবী নিঃশ্বাস ফেললেন, বললেন, মা তোর হাত না থাকলে আমি তো কবেই, এই সংসার ভেঙে যেত। তুই আমার নিজের মেয়ে হলে যেমন হতো, তোর চেয়ে কোনো কম নয়। চিত্রা তখন মায়ের কপালে চুমু খেয়ে বলল, তুমি ঠিক আছো বলেই তো সংসার ঠিক আছে মা। অরিন্দমের চিঠির কথা চিত্রা কাউকে জানায়নি। সৌরভ তাকে জিজ্ঞেস করত, বৌদি দাদা কবে আসবে? মেঘলার মেয়ের নামকরণও তো হয়নি এখনো। চিত্রা ম্লান হেসে বলতো, শীঘ্রই হয়তো খবর দেবে। তাকে দেখে কেউ বুঝতো না তার বুকের মধ্যে কত বড় দহন চলছে। সে যেন চোখের জলও আড়াল করতে শিখে গেছে। মেঘলা একদিন রাতে চিত্রার পায়ের কাছে বসে বলল, দিদি আমি কত ভাগ্যবান, আমার মেয়ে, আমার স্বামী, আমার এই সংসার সবই তোমার জন্য। তুমি তো আমায় সব শিখিয়েছো, তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। চিত্রা মেঘলার মাথায় হাত রেখে বলল, আমি তো ভাবি তুমি আমারই আরেক রূপ, তুমি না থাকলে হয়তো আমি এতটা শক্ত হতে পারতাম না। মেঘলা তার কোলে মুখ লুকিয়ে বলল, দিদি তোমারও তো নিজের সন্তান হওয়া উচিত ছিল, ঠাকুর তোমার কোল খালি রাখলেন কেন? চিত্রা স্থির হয়ে তাকালো অন্ধকারে, বলল, না, তার কোল খালি রাখার চেয়ে স্বামীহীনতা যে কত বড় শূন্যতা সেটা মেঘলা বুঝতো না। একদিন গভীর রাতে চিত্রা হঠাৎ টের পেল শাশুড়ির নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। সে তাড়াতাড়ি উঠে শাশুড়ির মাথায় হাত রাখলো। সুপ্রিয়া দেবী চোখ মেললেন, বললেন, মা তোর হাতে আমার শেষ আশীর্বাদ, তুই এই সংসারটাকে আগলে রাখিস, আমি যাচ্ছি। চিত্রা কেঁদে ফেলল, মা এসব বলো না, তুমি কোথায় যাবে? কিন্তু কিছুক্ষণ পরে সুপ্রিয়া দেবী চলে গেলেন। চিত্রা তখন শাশুড়ি নিথর হাত ধরে বসে থাকলো, মনে মনে বলল, মা তুমি চিন্তা করো না, তোমার সংসার ভাঙতে দেব না, আমি থাকবো যতদিন ঠাকুর রাখেন। শ্মশানের কাজ শেষ করে চিত্রা বাড়ি ফিরে এলো। মেঘলা, সৌরভ, ছোট্ট মেয়েটি সবাই তার দিকে চেয়ে আছে, যেন চিত্রাই এখন তাদের একমাত্র ভরসা। সেই রাতে চাঁদের আলো উঠোনে পড়েছে। চিত্রা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না করলো, তারপর নিজের চোখ মুছে উঠে দাঁড়ালো। সে জানে সংসার আর সম্পর্ক একেবারে হারিয়ে ফেলতে দেওয়া যাবে না। সকালে উঠে চিত্রা নিজের হাতে উঠোন ঝাঁট দিল, কুয়ো থেকে জল তুলল, মেঘলার শিশুকে কোলে নিল। তার ভেতরকার কষ্টের সমুদ্র হয়তো শান্ত হয়নি, কিন্তু সে সংসারের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। শাশুড়ির মৃত্যুর পর পুরো বাড়িটা যেন কিছুদিন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল, কিন্তু চিত্রা ধীরে ধীরে সেই শোক থেকে সবাইকে টেনে তুলল। সে ভোরে উঠে প্রথমে উঠোন ঝাঁট দিত, তারপর কুয়ো থেকে জল টেনে আনতো, দুপুরে চালে ডালে লঙ্কার ফোড়ন দিত, যাতে শ্বশুরবাড়ি রান্নার সেই পুরনো গন্ধ নতুন করে ছড়ায়। মেঘলা এখন অনেক পরিণত। চিত্রার দেখানো পথে হাঁটতে হাঁটতে সে বুঝে গিয়েছে সংসারের মানে। তার মেয়েটি, যার নাম রাখা হয়েছে মালতী, হাঁটতে শিখে উঠোনে খেলতো। চিত্রা তার পায়ের শব্দ শুনে ছুটে যেত, যেন নিজেরই মেয়েকে আগলে রাখছে। একদিন সন্ধ্যায় মেঘলা বলল, দিদি এখন তুমি আমাদের মা, তুমি না থাকলে আমরা ছিন্নমূল হয়ে যেতাম। চিত্রা ম্লান হেসে বলল, আমি যতদিন আছি তোমাদের কোনো ভয় নেই, সংসারই তো আমার প্রাণ। সময় চলে যায়। মালতী এখন 10 বছরের, স্কুলে পড়তে যায়, হাতে খাতা কলম নিয়ে উঠোনে বসে পড়ে। চিত্রা তার চুলে তেল মাখায়, বেনি করে দেয়। মেয়েটি তখন খিলখিল করে হেসে বলে, বড় মা আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার মাথা ব্যথা হলে আমি তোমাকেই প্রথমে দেখব। চিত্রা তাকে বুকে টেনে নিয়ে বলে, তুই আমার মেয়ে, তোর জন্য আমি সব কষ্ট ভুলে যাই। মেঘলা দূর থেকে দাঁড়িয়ে দেখে, তার চোখে তখন জল। সে ভাবে, চিত্রার মমতায় এই ঘরটাই যেন বাঁচছে। বছর 2 পর হঠাৎই গ্রামের পোস্টমাস্টার চিঠি নিয়ে হাজির। চিঠির প্রেরক অরিন্দম। চিত্রার বুকের মধ্যে কেমন ধক করে উঠল। হাতে কাগজটা নিয়ে বারান্দায় চেয়ারে বসে পড়ল। চিঠিতে লেখা, চিত্রা অনেক বছর কেটে গেল,
আমি শহরে নিজের মতো করে থাকার চেষ্টা করেছি, কিন্তু শান্তি পাইনি। তোমাদের কথা, আমার সংসারের কথা খুব মনে পড়ে। এখন আমি আবার গ্রামে ফিরতে চাই। যদি তোমার আর এই বাড়ির অনুমতি থাকে, আমি ফিরে আসব। তুমি কি আমাকে আর জায়গা দিতে পারবে? অরিন্দম। চিত্রার চোখ ঝাপসা হয়ে গেল। এ কি ক্ষোভের জল, না দীর্ঘদিনের দুঃখ ভেঙে পড়ার জল? তা সে নিজেই বুঝতে পারল না। কিন্তু অরিন্দম যে বলেছিল ও অন্য কোনো মেয়েকে পছন্দ করেছে, ভালোবাসছে, তাহলে কি অরিন্দম তাকে বিয়ে করেনি? রাতের খাওয়া শেষ করে চিত্রা উঠোনে বসে চাঁদের আলোয় চিঠিটা বারবার পড়ছিল। মেঘলা ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলো, বলল, দিদি, দাদা ফিরতে চাইছে, তুমি কি ওকে ক্ষমা করবে? চিত্রা শান্ত স্বরে বলল, ক্ষমা? ও তো আমার স্বামী। আমাদের সম্পর্ক ক্ষমার নয়, বরং বোঝাপড়ার। ও যদি সত্যি ফিরে আসতে চায়, আমি ওকে ফিরিয়ে দেব না। এ সংসার আমার একার নয়, ওরও তো। মেঘলা চিত্রার হাত ধরে বলল, তুমি যে কত বড় মনের মানুষ, ঠাকুরও বুঝি তাই তোমার হাতে আমাদের সংসার তুলে দিয়েছেন। চিত্রা দূর আকাশের চাঁদের দিকে তাকিয়ে মৃদু হাসল। মনে মনে বলল, ঠাকুর, তুমি এবার আমাদের সবকিছু ঠিক করে দাও। কয়েকদিন পরেই ভোরের আলো ফুটতে না ফুটতেই উঠোনে গাড়ির শব্দ। মালতী দৌড়ে এসে বলল, বড় মা, দেখো কে এসেছে। চিত্রা বেরিয়ে এসে দেখল গেটের কাছে অরিন্দম দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, চোখে লজ্জা আর অপরাধ বোধ। মেঘলা, সৌরভ সবাই চুপ। চিত্রা ধীরে ধীরে এগিয়ে গিয়ে স্বামীর চোখে চোখ রাখল। অরিন্দম ভেজা গলায় বলল, চিত্রা, আমি ফিরতে চাই, আমাকে কি আর জায়গা দেওয়া যায়? চিত্রা একটুও না ভেবে বলল, এই বাড়ি যেমন আমার, তেমনি তোমারও। কিন্তু তুমি যে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলে, সেই মেয়েটি কোথায় গেল? অরিন্দম তখন বলল, চিত্রা, তুমি ভাবলে কি করে আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করব? আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কখনো আসেনি, আর কোনো দিনও আসবে না। তুমি আমাকে এড়িয়ে চলতে, তুমি আমাকে সব সময় দূরে দূরে রাখতে, বাড়ি আসলেও ঠিক মতো কথা বলতে না। তাই আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তোমাকে আমি মিথ্যে বলেছিলাম, তোমাকে দেখাতে চেয়েছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি অপরজনকে কষ্ট দেয়, তাহলে কতটা কষ্ট লাগে। বিশ্বাস করো, আমি সত্যি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি। অরিন্দম হাত জোর করে চিত্রার কাছে ক্ষমা চাইতে গেল, কিন্তু চিত্রা তার হাত দুটো ধরে বসলো আর বলল, বললাম না ক্ষমা চাইতে হবে না, দোষ তো আমারও ছিল। আমি তো তোমাকে সন্তান সুখ দিতে পারিনি, তাহলে তুমি কেন আমার সাথে থাকবে? তুমি ঠিকই করেছো যা করেছো। অরিন্দম আবার রেগে বলে উঠল, তুমি আবার আগের মতো কথা বলছো, যার কারণে আমি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। তুমি সেই একই কাজ আবার করছো। তোমাকে আমি কতবার করে বলবো, আমি শুধু তোমাকে চেয়েছি চিত্রা, আমার আর কিছু চাই না। কিন্তু তবুও সব জেনে শুনে তুমি আমায় কষ্ট দিয়েছো, আর আমিও তোমার প্রতি অন্যায় করে ফেলেছি। তুমি আর এরকম করো না, তাহলে আমি কিন্তু আবার চলে যাব, সন্ন্যাস নিয়ে নেব, আর কোনোদিন এই বাড়িতে ফিরবো না। সন্ধ্যায় সবাই উঠোনে বসে ভাত খাচ্ছিল। মালতী অরিন্দমের কোলে উঠে বসে বলল, বড় মা বলেছে তুমি আমার বাবার মতো, তুমি কি সত্যি আমার বাবা? অরিন্দম তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চিত্রা সে দৃশ্য দেখে অদ্ভুত শান্তি অনুভব করল। মনে মনে বলল, শুধু এইটুকুই চাই, সংসারটা আবার একসাথে হোক। আমার সব ত্যাগ, সব কষ্ট যেন এর জন্যই ছিল। অরিন্দম ঘরে ফিরল বটে, কিন্তু প্রথম প্রথম সে একরকম চুপচাপ হয়ে থাকতো। পরিবারের সবার সঙ্গে স্বাভাবিক হতে তার বেশ সময় লাগছিল। রাতের খাবার পর উঠোনে বসে চুপ করে থাকতো। তখন চিত্রা গিয়ে তার পাশে বসতো। একদিন চিত্রা ধীরে ধীরে বলল, কেন এমন গোমরা মুখে বসে থাকো? এ ঘর তোমারই তো, এরা সবাই তোমার আপন। অরিন্দম হঠাৎ চিত্রার হাত ধরে বলল, চিত্রা, আমি তো অনেক বড় ভুল করেছি। এত বছর তোমাদের ছেড়ে আমি ভেবেছিলাম তোমাকে কষ্ট দিলে আমি একটু ভালো থাকবো, কিন্তু শেষে বুঝলাম তোমাকে একটু কষ্ট দিতে গিয়ে আমি আমাদের জীবনটাই পুরো শেষ করে দিলাম। কতটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে বলো তো চিত্রা? চিত্রা মৃদু হেসে বলল, সুখ দুঃখ সবই তো একসাথে ভাগ করে নেওয়ার জন্য,
তুমি ফিরেছো, সেটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এরপর থেকে অরিন্দম ধীরে ধীরে আবার চাষের খোঁজ নিতে শুরু করলো। সৌরভের সঙ্গে মাঠে যাচ্ছিল, মালতীও মাঝে মাঝে সাথে যেত। কিন্তু চিত্রা যেন নিজের ভেতরে আরো গুটিয়ে গেল। শরীরটা এখন তেমন ভালো থাকতো না। মাঝে মাঝে রাতে বুক ধড়ফড় করতো, মাথা ঘুরতো, তবু কাউকে কিছু বলতো না। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকতো। মেঘলা একদিন দেখলো চিত্রা উঠোনে বসে মাথা ধরে বসে আছে। সে ছুটে এসে বলল, দিদি, কি হয়েছে তোমার? চিত্রা বলল, কিছু না, মাথাটা একটু ব্যথা করছে, তুই চিন্তা করিস না। মেঘলা তখন বলল, না দিদি, এইবার থেকে তুমি আর কষ্ট করবে না। সংসারের সব কাজ আমি করব, তুমি শুধু আমাদের সাথে থেকো। চিত্রা তার মুখে হাত রেখে হাসলো, বলল, তুই আছিস বলেই তো আমার ভরসা। এদিকে মালতী ধীরে ধীরে বড় হয়ে উঠছে। চুলে বেনি, চোখে টানা দৃষ্টি, মায়ের চেয়ে যেন অনেকটা চিত্রার মতো। সে যখন স্কুল থেকে ফিরে মেঝেতে বই খোলে, চিত্রা পাশে বসে থাকে। পড়া শেষ হলে বলে, বড় মা, তুমি জানো, একদিন আমি তোমার জন্য একটা বড় বাড়ি বানাবো, যেখানে তুমি শুধু আরাম করে থাকবে। চিত্রা হাসতে হাসতে তার কপালে চুমু খায়। মনে ভাবে, আমার জন্য তো কিছু চাইনি কখনো। যদি তোমাদের মুখে হাসি থাকে, সেটাই আমার সবচেয়ে বড় উপহার। অরিন্দম যেন নিজেকে আরো গুটিয়ে ফেলছে, কারণ সে নিজেকে ক্ষমা করতে পারছে না। হয়তো সে চিত্রাকে কষ্ট দিয়েছে বলেই আজ চিত্রার এমন পরিস্থিতি। চিত্রাকে সে কোনোদিনও ঠিক মতো কাছে পেল না। জীবনের শেষ কটা সময় চিত্রার সান্নিধ্য অনুভব করতে চেয়েছিল। তারা সুখে থাকতে চেয়েছিল, কিন্তু ভগবান হয়তো ওদের দুজনকে সুখ দেয়নি। দাম্পত্য জীবনের সুখ হয়তো সবার কপালে থাকে না। তাই যখন রাত্রে বেলায় চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন অরিন্দম তার পায়ের কাছে এসে বলল, চিত্রা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি দাম্পত্য সুখ দিতে পারলাম না। কিন্তু চিত্রা অরিন্দমের কথার আওয়াজে উঠে গিয়েছিল। সব কথাই শুনতে পেরেছে সে অরিন্দমের। তাই আস্তে আস্তে উঠে অরিন্দমকে জড়িয়ে ধরে বলল, এরকম বলো না গো, ভুল তো আমারও ছিল। আমাদের জীবনে হয়তো দাম্পত্য সুখ নেই, তাই যে কটা দিন আর বেঁচে আছি, তোমার সাথে খুব ভালোভাবে বাঁচতে চাই। অরিন্দম কেঁদে ফেলল। চিত্রা তার মাথায় হাত রাখলো, যেন এই হাতের স্পর্শে সব দুঃখ গলে জল হয়ে গেল। একদিন দুপুরে মেঘলা খেয়ে উঠে আঙিনায় বসে বলছিল, দিদি, এখন কেমন শান্তি লাগে জানো। দাদা ফিরেছেন, সংসার আবার গোছানো, তোমার ত্যাগই আমাদের এত কিছু দিল। সৌরভও বলল, বৌদি, তুমি আসলে এই বাড়ির হৃৎপিণ্ড, তুমি না থাকলে আমরা কেউ কিছুই হতে পারতাম না। মালতী ছুটে এসে বলল, বড় মা, একদিন আমি তোমার জন্য ডাক্তার হব, ঠিক বলেছি না? চিত্রার চোখে তখন জল টলমল করছিল। সে সবাইকে এক নজর দেখে বলল, তোমরা একসাথে থেকো, সুখে থেকো, তাতেই আমার সব পাওয়া পূর্ণ। সন্ধ্যায় গোটা পরিবার উঠোনে বসে একসাথে চা খাচ্ছিল। অরিন্দম চিত্রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তোমার মতো স্ত্রী, এই সংসার, এর চেয়ে আর কিছু চাই না। চিত্রা তখন আকাশের দিকে তাকালো, যেন তার কষ্ট, তার সব অশ্রু ওই গাছের পাতা ছুঁয়ে মেঘ হয়ে মিলিয়ে যাচ্ছে। মালতী এবার কলেজে ভর্তি হলো। ওর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু চিত্রার ইচ্ছে ও যা ভালোবাসে সেটাই পড়ুক। মালতী বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলো। ভর্তি হওয়ার দিন সকালবেলা চিত্রা ও নতুন ব্যাগে জলখাবারের পুটুলি গুজে দিয়ে বলল, দেখ মা, বড় শহরে পড়তে যাচ্ছিস, ভালো মতো পড়বি, কষ্ট হবে, কিন্তু তুই আমার গর্ব। মালতী কাঁদতে কাঁদতে চিত্রার গলা জড়িয়ে ধরে বলল, বড় মা, তোমার আশীর্বাদ ছাড়া তো আমি কিছুই নই। তোমার হাতের ছোঁয়া আমার জন্য সবচেয়ে বড় শক্তি। মেঘলা আর অরিন্দম গাড়িতে মালতীকে তুলে দিল। চিত্রা আঙিনায় দাঁড়িয়ে জল ভরা চোখে হাত নাড়ল, যতক্ষণ না গাড়ি দৃষ্টির আড়ালে চলে গেল। মালতী কলেজে ভর্তি হওয়ার পর সংসার কিছুটা ফাঁকা হয়ে গেল। চিত্রা এখন আরো বার্ধক্য ক্লিষ্ট। সকালে উঠতে একটু সময় নেয়, হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায়। মেঘলা বারবার বলতো, দিদি, তুমি বসে থাকো, আমি সব করব। কিন্তু চিত্রা তবু হাঁটু জলে দাঁড়িয়ে উঠোনে জল ঢালতো, বলতো, এই কাজগুলো করতে না পারলে আমার বাঁচা যেন বৃথা লাগে। সৌরভ একদিন বলল, বৌদি, তুমি কি জানো তুমি আমাদের জন্য কত কিছু করেছো? তোমার মতো মানুষের আমাদের জীবনে না থাকলে হয়তো আমরা ভেঙেই পড়তাম। চিত্রা শুধু ম্লান হেসে বলতো, তোমরা সুখে থাকো, তাতেই আমি বেঁচে আছি। একদিন শীতের সকাল, চিত্রা তার ছোট ঘরের খাটে শুয়ে আছে। ওর নিঃশ্বাস ভারী। অরিন্দম, মেঘলা, সৌরভ সবাই ওর চারপাশে। মালতীয় কলেজ থেকে ছুটে এসেছে। চিত্রা ধীরে ধীরে বলল,
মালতী, তুই নিজের পায়ে দাঁড়াবি, তোর জন্যই আমি এতগুলো দিন বেঁচেছিলাম। মেঘলা, তুই সংসার আগলে রাখিস, আর অরিন্দম, তুমিও এবার সংসারটাকে আগলে রাখো। মালতী কাঁদতে কাঁদতে বলল, বড় মা, তুমি ছেড়ে যাবে না তো আমাদের? চিত্রা তার হাত চেপে ধরে বলল, আমি কোথাও যাচ্ছি না মা, এই উঠোনের গন্ধে, এই আলো ছায়ায় আমি রয়ে যাব। অরিন্দম চিত্রার দিকে তাকিয়ে রয়েছে, চোখে তার জল, কিন্তু মুখ থেকে একটা কথাও তার বের হচ্ছে না। তার বুকটা যে ফেটে যাচ্ছে, তার জীবন সঙ্গিনী চিত্রা এতটা কষ্ট পাচ্ছে, তার সামনে থেকে সে কিছু করতে পারছে না। এই কি ছিল তার ভবিতব্যে? সারাটা জীবন সংসারের জন্য করে গেল, একটু সুখ পেল না মেয়েটা। তারপর সে চোখ বুঝলো, ঠোঁটে এক শান্ত তৃপ্তির হাসি, যেন শত ঝড়ের পরও একটা সংসারকে গাছের মতো দাঁড় করিয়ে রেখে সে এখন স্বস্তিতে শুয়ে পড়ল। তার অন্ত্যেষ্টির পর পুরো বাড়ি যেন থমকে গেল, উঠোনে শোকের ছায়া। কিন্তু রাত হলে আকাশের চাঁদ আলো ঢেলে দিল সেই উঠোনে। মেঘলা, অরিন্দম, সৌরভ আর মালতী চুপচাপ বসেছিল। মালতী হঠাৎ বলল, বড় মা নেই বলে কি তোমরা ভাবছো? না, বড় মা আমাদের সাথেই আছেন, এই উঠোনে, এই বটগাছের তলায়, আমাদের মনের মধ্যে। মা, তুমি তো বলতে বাড়ির বড় বৌমা ছাড়া সংসার সংসার হয় না। আজ বুঝতে পারছি বড় মা আমাদের সব ছিল। অরিন্দম মালতীর মাথায় হাত রাখলো, বলল, তোমার বড় মার মতো মানুষ বড় দুর্লভ। তার ত্যাগে, তার ভালোবাসায় এই সংসার বেঁচে আছে। আমরা যতদিন থাকবো তার ছায়ার তলাতেই থাকবো। সকালবেলায় মালতী উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। হালকা বাতাসে গাছের পাতা দুলছে, মনে হলো চিত্রা যেন সেখান থেকে মিষ্টি করে হাসছে। মালতী মনে মনে বলল, বড় মা, আমি কথা দিচ্ছি তোমার মতো করে এই সংসার আগলে রাখবো। তুমি তো আমাদের শিখিয়েছ ভালোবাসাই সংসারের শিকড়। মালতী আজ অনেক বড় হয়েছে, বড় ডাক্তার হয়েছে সে, আর তার বড় মার নামে সে বড় নার্সিং হোম খুলেছে, নাম চিত্রার সেবা কেন্দ্র। মালতীর জেঠু অরিন্দম মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। মেঘলার, সৌরভেরও বয়স হয়েছে। এতগুলো বছর হয়ে গেছে, চিত্রা নেই, তবু তার মায়া ছড়িয়ে রয়েছে আঙিনা থেকে আকাশ পর্যন্ত। সেই মায়ায় গাথা থেকে গেছে বাড়ির বড় বৌমা চিরকাল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু কিছু জায়গায় একটু বানান ভুল ছিল, আমি সেগুলোকে শুধরে নিয়েই পড়েছি। আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন। আর গল্পটা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।